ফার্স্ট পেপার তোমরা জানো তো, কলেজে ফিজিক্স ফার্স্ট পেপার আর কি আছে সেকেন্ড পেপার নাকি? তো ফার্স্ট পেপারে আমরা চ্যাপ্টার 2 থেকে শুরু করব। তো চ্যাপ্টার 2 হচ্ছে ভেক্টর। চ্যাপ্টার 1 নিয়ে টেনশনের কিছু নাই, মানে এটা 9-10-এ যা পড়ছো তাই, ঠিক আছে? সো চ্যাপ্টার 2 তে ভেক্টর, এটা মোটামুটি অনেক বিশাল একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো বিশাল একটা চ্যাপ্টার, ইভেন এই চ্যাপ্টারে যত বেসিক আছে সব তোমাদের পুরো ফার্স্ট পেপার জুড়ে কাজে লাগবে। আর নট অনলি ফার্স্ট পেপার বাট অলসো সেকেন্ড পেপারেও কাজে লাগবে অনেক, বুঝছো? তো এখন আমরা আস্তে আস্তে শুরু করি। তো আমরা আজকের ক্লাসটা একটু বোরিং, ঠিক আছে? তো বোরিং দেখে আবার ভাইবো না যে মনোযোগ থাকবে না, মানে সবাই একটু অ্যাটেনশন দিবা। বোরিং বলতে কি সবই হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা। থিওরিটিক্যাল বলতে সংজ্ঞা, মানে এক কথায় এই লেকচারটার নাম দিতে পারো ভেক্টর পরিচিতি, মানে আমরা ভেক্টরের সাথে পরিচিত হবো জাস্ট। বুঝতে পারছো কি বলছি? জাস্ট আমরা ভেক্টরটা কি এটার সাথে পরিচিত হবো, ভেক্টরের আদার ক্যালকুলেশন এগুলো আমরা হয়তো নেক্সট ক্লাসে দেখবো। আমি ভাবছিলাম ক্লাস 2 ঘন্টার, এই কারণে আমি অনেক বড় স্লাইড বানাইছি, বুঝছো? আসলে দেখো ম্যাথ, তারপর থিওরি, আরো কত কিছু দিছিলাম। তো পরে দেখি ক্লাস 1 ঘন্টার। তো তো একটু দেখো, একটু আমরা এখান থেকে জাস্ট সংজ্ঞা টঙ্গা এইসব জিনিসই দেখবো, মানে জাস্ট ভেক্টরের সাথে পরিচিত হবো, ঠিক আছে? আমরা শুরু করি আস্তে আস্তে। তো দেখো, ভেক্টর বোঝার আগে আমরা সবার আগে জানবো রাশি কাকে বলে, ঠিক আছে? সেটা কিন্তু তোমরা জানো সবাই, তাই না? 9-10-এ পড়ছো না? রাশি কি বলো তো? ভৌত জগতে তোমরা এটা জানো নাকি, রিডিং করছো? জানো। তো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। তুমি যা পরিমাপ করতে পারবা তাই রাশি। যেমন কি কি পরিমাপ করা যায় বলো তো? 9-10-এ আমরা কি কি পরিমাপ করছি? বেগ, ত্বরণ, সরণ, সময়, তাই না? দৈর্ঘ্য। আর কি কি পরিমাপ করা যায়? চশমার পাওয়ার, এটা কি রাশি? এটা পরিমাপ করা যায়। তার মানে এটাও রাশি। তার মানে তুমি যা মাপতে পারবা তাই রাশি। তো রাশি কয় প্রকার এটাও তোমরা কিন্তু পড়ছো, তাই না? রাশি কয় প্রকার বলো তো? 2 প্রকার, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। আচ্ছা, স্কেলার রাশি কাকে বলে এটাও কিন্তু তোমরা পড়ছো, সেটা কি বলো তো? প্রকাশ না, রাশি কি? যা মাপা যায়, তাই না? তার মানে যা মাপার জন্য কি লাগবে? শুধুমাত্র মান লাগে, তাই না? আর ভেক্টর রাশি কি বলতো? রাশি মানে কি? যা মাপা যায়, মানে এটা আমরা মাপবো, কিন্তু মাপতে গেলে কি লাগবে বলতো? মান লাগবে এবং সুনির্দিষ্ট দিক লাগবে, ঠিক আছে? সুনির্দিষ্ট দিক লাগবে, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা ডিটেলসে দেখবো সামনে। তো মান লাগবে আর কি লাগবে? সুনির্দিষ্ট দিক লাগবে। তো আমরা দেখি আস্তে আস্তে একটা একটা। ভেক্টর রাশি দেখো, এখানে সুন্দর মতো ব্যাখ্যা করা আছে। যে সকল ভৌত রাশি প্রকাশের জন্য, সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান এবং দিক উভয় প্রয়োজন হয়, ঠিক আছে? এর উদাহরণগুলো কিন্তু তোমরা 9-10-এ পড়ছো, বল, বেগ, ত্বরণ ইত্যাদি ভেক্টর রাশি, তাই না? তো দেখো, আমি জাস্ট তোমাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দেই, যেহেতু এটা দেখাইতেছি, সবাই তোমরা জানো অলরেডি। ধরো এখানে একটা বক্স রাখা, ঠিক আছে? এখানে একটা কি রাখা? বক্স। তো এই বক্সে তুমি কি করলা? 10 নিউটন বল প্রয়োগ করছো। কয় নিউটন বল প্রয়োগ করছো? 10 নিউটন। তো এবার বলো তো বক্সটা কোন দিকে যাবে? দেখো আমি অ্যারো দিছি না, কোন দিকে যাবে বলো তো? ডান দিকে যাবে, তাই না? আচ্ছা, এরপরে ধরো এই বক্সটাতে আমি এই বরাবর 10 নিউটন বল দিলাম, তাহলে বলো তো এবার কোন দিকে যাবে? উপরের দিকে যাবে, তাই না? আচ্ছা, এবার এবার দেখো এই দুটো চিত্র তো আমি কি বলছি? 10 নিউটন বল ডান দিকে, আর এটা কি 10 নিউটন বল নিচ থেকে উপরের দিকে। কিন্তু এবার ধরো আমি তোমাদেরকে বললাম যে এই একটা বক্স, এই বক্সে আমি 10 নিউটন বল অ্যাপ্লাই করছি। এবার তুমি বক্সটা খুঁজে বের করো। পারবা? পারবা? কেন পারবা না বলো তো? কারণ কোন দিকে গেছে এটা আমি কেমনে বুঝবো? এটার জন্য কি দরকার? 10 নিউটন বল তুমি কোন দিকে দিছো সেটা জানা দরকার না? আমি যদি 10 নিউটন বল এইদিকে দেই তাহলে বক্সটা খুঁজতে যাবো এইদিকে। যদি আমি এইদিকে দেই তাহলে বক্সটা খুঁজতে যাবো কোন দিকে? উপরের দিকে, তাই না? তার মানে দেখো, এই যে 10 নিউটন এই কথাটা তুমি যখন কোনো কিছুতে অ্যাপ্লাই করতেছো বা কোনো কিছুকে প্রকাশ করতে চাইতেছো, তখন তোমার কি কি লাগতেছে? একই সাথে মান প্রয়োজন হইতেছে এবং দিক প্রয়োজন হইতেছে, তাই না? মান প্রয়োজন হইতেছে এবং একই সাথে কি প্রয়োজন হইতেছে? দিক। তার মানে আমি বলতে পারি এটা একটা কি রাশি? ভেক্টর রাশি। তার মানে ভেক্টর রাশিকে তুমি যদি সম্পূর্ণরূপে প্রকাশ করতে চাও, তোমার অবশ্যই মানও লাগবে, আবার কি লাগবে বলো তো? দিকও লাগবে। খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল, ঠিক আছে? তো তোমরা তো আশা করি এই সংজ্ঞাটা বুঝতেই পারছো, রাইট? আচ্ছা, এরপরেরটা যাই। দেখো, যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণ প্রকাশের জন্য শুধু মানই যথেষ্ট, মানে শুধু মান দিয়ে এটাকে প্রকাশ করা যায়, ঠিক আছে? যেমন ধরো তোমার কেউ কোশ্চেন করলো তোমার ভর কয় কেজি, তুমি অ্যান্সার দিলে 80 কেজি। তুমি কি বলবা উত্তর দিকে 10 কেজি, দক্ষিণ দিকে 20 কেজি বলবা? তার মানে তোমার ভর 80 কেজি, এটা কি তুমি কোনো দিক বলবা? এখন ধরো কথার কথা, তোমার জ্বর আসছে, ডাক্তার জিজ্ঞেস করলো জ্বর কত, বা ডাক্তার জ্বর মাপলো। আসো, তো এখন ধরো ডাক্তার জ্বর মাপলো, এখন তুমি বললা আমার জ্বর হচ্ছে
102 ডিগ্রি, ডিগ্রি সেলসিয়াস না ফারেনহাইট? ফারেনহাইট, সেলসিয়াস না কিন্তু। 102 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, 100 ডিগ্রি সেলসিয়াসে কি হয়? পানে বাষ্পে রূপান্তর হয়। তার মানে তোমার জ্বর যদি 102 ডিগ্রি সেলসিয়াস হয়, তোমার উপর ভাত রান্না করা যাবে, বুঝছো? তার মানে এটা কিন্তু 102 ডিগ্রি ফারেনহাইট। এখন তোমার যখন জিজ্ঞেস করলো ডাক্তার তোমার জ্বর কত, বা ডাক্তার নিচে মাপলো, কারণ কি বলে যে তোমার জ্বর ডান দিকে এত, বাম দিকে এত, এরকম বলে? বলে না। তার মানে দেখো এই যে তুমি তাপমাত্রা, এটা কি মাপছি? তাপমাত্রা মাপছি না? এই তাপমাত্রা, তারপরে এই ভর, এগুলো মাপার জন্য কি কোনো দিক প্রয়োজন হয়েছে? জাস্ট মান দিয়ে ডিফাইন করা যায়, তাই না? তো এইসব রাশিকে আমরা কি বলি? স্কেলার রাশি। স্কেলার রাশি এক্সাম্পল কিন্তু তোমরা 9-10-এ অনেক কিছুই পড়ছো, দ্রুতি, দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি, তাই না? আচ্ছা, তো কতিপয় ভেক্টর, এটা যাওয়ার আগে তোমাদের কাছে কিছু জিনিস শিখাই। দেখো আমরা এতক্ষণ যা যা পড়লাম, ঠিক আছে, আমরা এতক্ষণ জাস্ট খুবই সিম্পল জিনিস পড়ছি না বলো তো? খুবই এক্সট্রাঅর্ডিনারি কিছু পড়ছি? পড়ি না, কিন্তু এখান থেকে জানো অনেক এমসিকিউ আসে। এবং স্কেলার রাশি, নিচের কোনটা ভেক্টর রাশি নয়, নিচের কোনটা স্কেলার রাশি নয়, বুঝছো? নিচের কোনটি সত্য এটা বলে দিবে, সত্য বলার পর বলবে যে এটা একটা স্কেলার, একটা ভেক্টর, কোনটা সত্যি মিথ্যা তুমি যাচাই করবা। মানে মেডিকেল কোশ্চেনগুলো একটু কনফিউজিং হয়, মানে কোশ্চেন খুবই ইজি হয়, খুবই থিওরিটিক্যাল, সিম্পল থিওরিটিক্যাল জিনিস থেকে আসে, কিন্তু একটু কনফিউজিং হয়, ঠিক আছে? এমন কোশ্চেন আসে নিচের কোনটিকে সত্যি বললে মিথ্যা হবে না, বুঝছো? মানে খুবই কনফিউজিং করে। তো যাই হোক, আমরা দেখো এই জিনিসটা, এই আল্লাহর দুনিয়ার যত ভেক্টর রাশি আছে সবকিছু মনে রাখবো একটা লাইন দিয়ে, ঠিক আছে? বুঝছো? একটা মিথ্যা কথা যদিও, কিন্তু এটা দিয়ে মনে রাখতে হবে, কিছু করার নাই, ঠিক আছে? কই গেলাম, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে এই লাইনটার মিনিংটা আমরা ডিকোড করি, ঠিক আছে? কোনটা দ্বারা কি বোঝায়। তো সাধারণ, এটা কিন্তু তোমরা সবাই জানো, স্মরণ পড়ছো না? স্মরণ, ভরবেগ পড়ছো? দেখি আমরা কি কি চিনি আর কি কি চিনি না। এটা কি? বেগ, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, সাধারণটা, সাধারণটা স্মরণ না দিয়ে, স্মরণের জন্য এখানে একটা এক্সট্রা স আছে, এটা দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, স্মরণ, আর এটা হচ্ছে বল, ঠিক আছে? তরুণের, ত্বরণ, ঠিক আছে? আচ্ছা, সাধারণ এই জিনিসটা আমি লিখি নাই কেন, এটা তোমরা চিনো না, এটা তোমরা আস্তে আস্তে চিনবা। এটা একটা নাম হচ্ছে সান্দ্রতা, ঠিক আছে? সান্দ্রতা, এটাগুলো তোমরা এখনো চিনো না। এই হাতের লেখা না বুঝলে বললো ভাই, আমার হাতের লেখা অনেক খারাপ। আচ্ছা দেখো এখানে আমি যা যা লিখলাম এর বাইরে কোনো ভেক্টর রাশি নাই, ঠিক আছে? এখন দেখো, তোমরা তুলার আগে তোমাদের আগে কিছু কথা বলি, দেখো সবাই আগে একটু শুনো। এইখানে আমরা আগে দেখি আমরা কি কি চিনি, হ্যাঁ? দেখো ভরবেগ আমরা চিনি না? বেগ আমরা চিনি, আর কি কি চিনি? স্মরণ চিনি, বল চিনি, ত্বরণ চিনি, তাই না? আর কিছু কি চিনি এর মধ্যে? প্রাবল্য তো পড়ছিলাম, তাই না? তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্যটুকু চিনি, ঠিক আছে? আচ্ছা, আর মন্দন চিনি, আর বাকি সবই মোটামুটি অপরিচিত, ঠিক আছে? তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা 9-10-এ যেমন আস্তে 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 সবকিছু শিখছো না, তো এরকম আমরা ইন্টার এগুলো সব আস্তে 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 শিখবো, বুঝছো? যেমন 9-10-এ তোমাদেরকে সবার আগে কি শেখানো হয়েছে বলো তো? স্মরণ, এগুলো শেখানো হয়েছে না?
তারপর আস্তে আস্তে বেগ শিখানো হয়েছে, তারপর আস্তে আস্তে কি শিখানো হয়েছে, ত্বরণ। তারপরের চ্যাপ্টারে গিয়ে দেখবে বল শিখানো হয়েছে, বল, ভরবেগ। তো এখানেও সেম কাহিনী, আমরা এগুলো হচ্ছে আস্তে আস্তে যত প্রোগ্রেস করবো তত জানতে পারবো। তো আমি তোমাদেরকে হালকা করে বলি, দেখো এই সান্দ্রতা এটা হচ্ছে আমরা চ্যাপ্টার 4-এ গিয়ে জানবো, ঠিক আছে? এরপরে ধরো টর্ক, এটাও চ্যাপ্টার 4-এ গিয়ে জানবো। আর এটা একটু সবাই একটু খেয়াল করো, কৌণিক ভরবেগ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, অনেক জায়গা লাগবে দেখে আমি এটা একসাথে লিখছি। কৌণিক ভরবেগ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে যে প্রিয়র মধ্যে যে পৃষ্ঠটান, এটাও আমরা পড়বো চ্যাপ্টার 7-এ, ঠিক আছে? তল, ভাই এটা কিন্তু খুবই একটা আনকমন জিনিস। তল, তল কিন্তু একটা ভেক্টর রাশি। তল চিহ্ন তো একটা সারফেস, ঠিক আছে? একটা ভেক্টর রাশি। ক্লাস সেকেন্ড পেপারে কি আমরা খুব ডিটেইলসে জানবো, টেনশন নাই। আর চুম্বক দৈর্ঘ্য, তো দেখো এই সবাই তুলার আগে একটা কথা শোনো। এই জায়গায় এই যে কতগুলো আননোন জিনিস, এগুলো তোমাদের এখন মনে রাখতে দেখবা যে অনেক কষ্ট হইতেছে, ঠিক আছে? দেখবা অনেক কষ্ট হইতেছে, কারণ এই নামগুলো আমরা চিনিই না, তাই না? সান্দ্রতা, পৃষ্ঠটান, টর্ক, চুম্বক দৈর্ঘ্য, এগুলো কিন্তু আমরা চিনি না। তো দেখবা মনে রাখতে অনেক কষ্ট হইতেছে। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণই নাই। যেমন ধরো তোমাদের এই যে ভরবেগ, বেগ, এগুলো যে ভেক্টর রাশি, এগুলো কি মনে রাখতে এখন কোনো কষ্ট হয়? যেরকম ধরো যত ইন্টারনেট প্রোগ্রেস করবা সামনের দিকে দেখবে এগুলো এমনি মাথায় আছে। বুঝছো কি বলছো? এগুলো জাস্ট আমি তখন পুরো বই শেষে তো এগুলো দেখানোর সময় থাকে না, এখন একবার আগেই দেখাই দিচ্ছি। ক্লিয়ার? সেবার তোমরা তুলতে পারো। এই সবার তোলা হয়েছে? আচ্ছা, এরপরে আমরা দেখি। হ্যাঁ ভাই, ওদের কি স্লাইড শেয়ার করা হয় না? হ্যাঁ, তাহলে তোমরা তো টেনশন নিও না। আচ্ছা দেখো, আমরা পরের স্লাইডে যাওয়ার আগে দেখো আমি কিছু কিছু জিনিস পড়াবো যেগুলো আমি স্লাইডে রাখি নাই। কারণ হচ্ছে স্লাইডে রাখলে তোমরা এগুলো আসলে রিলেট করতে পারবা না। বুঝছো কি বলছি? তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ভেক্টর রাশির বৈশিষ্ট্য। কি শিখবো? ভেক্টর রাশির বৈশিষ্ট্য। তোমরা খালি মনোযোগ দাও, পড়া দেখবা ক্লাসে হয়ে গেছে, ঠিক আছে? পড়া সব ক্লাসে হয়ে যাবে। আচ্ছা, তো সবাই দেখো, আমি 1 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আগে আলোচনা করি। সবাই একটু খেয়াল করো। ধরো ধরো আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু এটা বলে রাখি যে একটা ভেক্টরকে জ্যামিতিক উপায়ে বা চিত্রের মাধ্যমে কিভাবে প্রকাশ করে। এই যে এভাবে প্রকাশ করে, এটা জানো তো? হ্যাঁ, তো এইটার যে শুরুর যে বিন্দু, এটাকে আমরা বলি আদি বিন্দু। কি বলি? আদি বিন্দু, মানে যেখান থেকে ভেক্টরটা শুরু হয়, ঠিক আছে? আদি বিন্দুর ইংলিশে আমরা বলি স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, আর একদম যে এই বিন্দুটা, এটাকে বলি শীর্ষ বিন্দু। কি বলি? শীর্ষ বিন্দু, মানে ভেক্টর যেখানে শেষ, এটাকে ইন্ড পয়েন্ট বলি। এটা অবশ্য মনে না রাখলেও হয়। দুইটাই আছে না? আচ্ছা, এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, সবাই সবাই মনোযোগ দিয়ে দেখো। আমি দুইটা এক্সাম্পল দেই, তোমরা দেখো ধরতে পারো কিনা বৈশিষ্ট্যটা কি বলতে চাইতেছি আমি। আচ্ছা, এখানে একটা চিত্রে এই বক্সটাকে আমি 5 নিউটন বল দিছি, আর এটাকে আমি কয় নিউটন দিছি? 10। এরপর আরেকটা চিত্রে আমি আরেকটা কাজ করি, দেখো এইখানে দেই 5 নিউটন, আর এই জায়গায় দেই হচ্ছে 10 নিউটন। আচ্ছা, এবার তোমরা আমার অ্যান্সার দাও যে এই যে দুইটা চিত্র, এই দুইটা চিত্রে আমি বক্স দুইটাকে কি একই জায়গায় খুঁজে পাবো? তুমি যদি এখানে 5 নিউটন দেখো, 10 নিউটন, দুইটাকে একই জায়গায় খুঁজে পাবা? পাবো না, তাই না? আচ্ছা, এখন তোমরা কি অবজার্ভ করছো এখানে আমি কিন্তু এখানে দিক কি রাখছি? সেম রাখছি, কিন্তু চেঞ্জ করছি কাকে? মানকে। বক্সের পজিশন কি সেম জায়গায় থাকবে? থাকবে? থাকবে না।
আর পরের চিত্রে তোমরা খেয়াল করো, পরের চিত্রে দেখো আমি এখানে 5 নিউটন দিছি, এখানে 5 নিউটন দিছি, এখানে চেঞ্জ করছি কাকে বলো তো? দিক, মান সেম রাখছি, তাই না? বক্সে কি তুমি একই জায়গায় খুঁজে পাবা? তাহলে এখান থেকে আমি কি সিদ্ধান্ত নিতে পারি বলো তো? ভেক্টর রাশির মান অথবা দিক যে কোনো একটা চেঞ্জ করলে কি হবে? পুরো রাশি চেঞ্জ হয়ে যাবে। বুঝছো কি বলছি? মুখস্থ করার কিছু আছে? জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আমাদের মাথায় সারা জীবন থেকে যাবে, ঠিক আছে? তো কি বললাম, এটা তোমরা নিজেরা লিখতে পারো যে ভেক্টর রাশির মান অথবা দিক যে কোনো একটা চেঞ্জ করলে কি হবে বলো তো? পুরো ভেক্টর রাশি পরিবর্তিত হবে। ভেক্টর রাশির মান অথবা দিক যে কোনো একটা পরিবর্তন করলে সম্পূর্ণ ভেক্টর রাশি পরিবর্তিত হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা এক্সাম্পলে যাই। আচ্ছা, এক্সাম্পলটা সবাই খেয়াল করো। ধরো তুমি এ বিন্দুতে আছো, ঠিক আছে? এই যে এটা এ বিন্দুতে আছো, তুমি এ থেকে বি বিন্দুর দিকে গেলা, ঠিক আছে? এবার এ থেকে বি বিন্দুর দিকে যে গেছো, তুমি কয় মিটার গেছো? 5 মিটার। কয় মিটার? 5 মিটার। তাহলে আমি এটাকে সুন্দর মতো বাংলায় কি বলতে পারি বলতো? 5 মিটার সরণ হয়েছে এ থেকে বি এর দিকে, কারণ সরণ কি রাশি বলতো? ভেক্টর রাশি। এটা কি কি থাকবে? মান থাকবে এবং দিক থাকবে। এটার মান কত? 5। আর দিক কোন দিকে? এ থেকে বি এর দিকে। আচ্ছা, এবার তুমি কি করলা? বি থেকে আবার সি এর দিকে গেলা, বি থেকে আবার সি এর দিকে গেলা, এটা ধরো 2 মিটার, কথার কথা, ঠিক আছে? আচ্ছা, বি থেকে তুমি যখন সি এর দিকে গেছে, এবার বলো তো তোমার সরণ কত? প্রথমে তুমি কোন দিকে গেলা? এ থেকে বি। তারপরে কোন দিকে গেছি বলো তো? বি থেকে সি। তাহলে টোটাল সরণ কত? আমি আগে ছিলাম এ তে, এখন আছি কোথায়? সি তে। তাহলে টোটাল সরণ কত বলো তো? এ থেকে সি। আচ্ছা, তাহলে টোটাল সরণ যদি এ থেকে সি হয়, তোমরা কি কেউ বলতে পারো এটার মান কত হবে? বলতে পারবা? দেখো, এই রুট ওভার আবার আসলো কোথা থেকে? এটা কি সমকোণী ত্রিভুজ? হ্যাঁ, এই আচ্ছা, হ্যাঁ, কস দিয়ে সূত্র আছে। আমরা একটা এস্টিমেট করি। এস্টিমেট বলতে কি, তোমরা মানে বলো তো এটার মান কি 6 হওয়া সম্ভব? 6 হওয়া সম্ভব? 8 হওয়া সম্ভব? এটা বলো। 8 হওয়া সম্ভব? আচ্ছা, তোমরা কি ত্রিভুজের একটা বৈশিষ্ট্য জানো? ত্রিভুজের একটা বাহুর সমষ্টি দুই অপর দুই বাহুর সমষ্টির চেয়ে বড় না ছোট হয়? কি? দুই বাহুর সমষ্টি অপর বাহু থেকে কি হয়? বড় হয়। তাহলে এটা কি জীবনে 8 হবে? কি কয় না কয়? এটা কি 8 হবে? এটা কত হবে? 6 হইতে পারে, 5 হইতে পারে, 7 হইতে পারবে? পারবে না ভাই। 7 তখন হইতে পারবে যখন দুটো একই সরলরেখা থাকবে, তাই না? তার মানে এটা ধরো কত, আমি কথার কথা ধরলাম এটা 6। কত? 6, কারণ 6 তো হওয়া পসিবল, একটা পসিবল ভ্যালু ধরলাম। এবার তোমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করো। এ তুমি আবারও কি করলা? এ থেকে বি এর দিকে গেছো, হ্যাঁ? আবারও তুমি গেলা 5 মিটার। কয় মিটার? 5 মিটার। আবারও তুমি বি থেকে সি এর দিকে গেছো, কিন্তু এবার কাহিনী একটু চেঞ্জ। এই দিকে আসলা, ঠিক আছে? বি থেকে সি, ঠিক আছে? এবার তুমি আসছো আবারও সেই 2 মিটার। যদিও 2 মিটার হয় নাই, কথার কথা, হ্যাঁ? আচ্ছা, তাইলে বলো তো আবারও তোমার সরণ কত? আবারও কি সেম ইকুয়েশন ফলো করতেছে না? কিন্তু তোমার সরণ কত হবে? এ থেকে সি। এবার বলো তো, এটা এবার যদি তোমার কেউ সারাদিন মারে তাও বিশ্বাস করবে এটা 6 মিটার? এই 6 মিটার হবে? এটা কত হবে? এইটা ধরো কত, 1 2 3 সামথিং যে কোনো কিছু হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট 6 এটা তো আর হবে না। হবে? হবে না। তার মানে আমি এটা ধরে নিলাম, কত ধরা যায় বলো তো? 1.5 ধরি, ঠিক আছে? 1.5। আচ্ছা, এবার দেখো এখানে যে দুইটা এক্সাম্পল দিলাম, তোমরা এখান থেকে কি বুঝতে পারলা বলো তো? দুইবারই আমি 5 আর 2 কে যোগ করছি না? দুইবারই কিন্তু 5 আর 2 কে যোগ করছি, কিন্তু অ্যান্সার কি দুইবার সেম আসছে? সেম আসছে? আসে নাই। তার মানে তুমি দেখো আরেকটা জিনিস, নরমালি 5 আর 2 যোগ করলে হওয়া উচিত কত? 7। আমরা তো এখনো ভেক্টর ক্যালকুলেশন শিখি নাই, তাও আমরা নরমালি একটা সেন্সে যদি চিন্তা করি, 5 আর 2 যোগ করে এখানে আমি পাইছি কত বলো তো? 6। আর এইখানে আমরা 5 আর 2 কে যোগ করে কত পাইছি? 1.5। তার মানে ভেক্টরের যোগফল, এটারে আমরা কি বলি? সাধারণ বীজগণিত বলি না? তো ভেক্টরের যোগ বিয়োগ এগুলা কি সাধারণ বীজগণিত মানবে? মানবে? মানবে না। তার মানে ভেক্টরের যে 2 নাম্বার বৈশিষ্ট্য, সেটা সবাই লিখে ফেলো, খুবই ইম্পর্টেন্ট। ভেক্টরের যোগ কখনো সাধারণ বীজগণিত নিয়ম মানবে না। ভেক্টরের যোগ কখনো সাধারণ বীজগণিত নিয়ম মানবে না। এই কেন মানবে না এটা কি তোমরা বুঝছো? হ্যাঁ, ভেক্টরের যোগ কখনো সাধারণ বীজগণিত নিয়ম মানবে না।
আচ্ছা, দিক যে কোনো একটা চেঞ্জ করলে ভেক্টর রাশি পরিবর্তিত হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা কি শিখলাম? ভেক্টরের যোগবিয়োগ কখনো সাধারণ বীজগণিত নিয়মে হয় না। তাহলে কোন নিয়মে হয় জানি না, আমরা সামনে দেখব। বুঝছো? জ্যামিতিক আমি একবার বলছি। এদিক দেখো, এইটা গেল। এরপরে দেখো আরেকটা বৈশিষ্ট্য দেখো, আমরা দুইটা বৈশিষ্ট্য শিখলাম তাই না? 3 নম্বর বৈশিষ্ট্য দেখো, এটা খুবই সিম্পল, এটা আরো সিম্পল। দেখো তোমরা আমারে বলো তো, এইখানে কেউ যদি 5 নিউটন বলে টানে আর এখানে কেউ যদি 5 নিউটন বলে টানে, তাহলে বক্সটা কোন দিকে যাবে? কোথাও যাবে? যাবে? যাবে না। দেখো আমরা 9 10 এর হিসাবে যদি এটা হিসাব করি, 9 10 আমরা কিভাবে হিসাব করতাম বলো তো? এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই দুটো ভেক্টরকে আমরা কি করব? যোগ করব। এখন যখন যোগ করি তখন কি করতাম বলো তো? একটা দিকে পজিটিভ ধরতাম, আরেকটা দিকে কি ধরতাম? তাহলে একটা যদি 5 হইতো আরেকটা কি ধরতাম? ইকুয়াল টু কত? 0। এটা আমরা 9 10 এ করছি তাই না? ইন্টারে যদিও এত সস্তা না, তো তাও আপাতত আমরা কিছু শিখি নাই, বুঝার জন্য দেখো। তাহলে দেখো তো, দুইটা ভেক্টর, এমন দুইটা ভেক্টরকে আমি যোগ করছি যে দুইটা ভেক্টরের মান কিন্তু শূন্য না। মান কি শূন্য? মান কিন্তু শূন্য না। তার মানে দুইটা অশূন্য ভেক্টরের যোগফল শূন্য হইতে পারে। কি বলছি বলো তো? দুইটা অশূন্য ভেক্টরের যোগফল শূন্য হইতে পারে। আবার এট দ্য সেম টাইম দুইটা অশূন্য ভেক্টরের গুণফলও শূন্য হইতে পারে। কি বলছি বলো তো? দুইটা অশূন্য ভেক্টরের গুণফলও কি হইতে পারে? শূন্য। কিভাবে হইতে পারে সেগুলো এখন চিন্তার কোনো কারণ নাই, এগুলো ক্লাসে যত প্রোগ্রেস করবো সব আস্তে আস্তে খুবই ডিটেইলসে জানবো। ঠিক আছে? তখন দেখবে মনেও রাখা লাগতেছে না, এমনি পারতেছো। ঠিক আছে? দুইটা অশূন্য ভেক্টরের, আচ্ছা তোমরা আমাকে বলো তো, দুইটা কোনো অশূন্য সংখ্যার গুণফল কখনো শূন্য হইতে পারে? আচ্ছা, ভেক্টর গুণন, হ্যাঁ ভেক্টর গুণন দুই রকম হয়। কয় রকম হয়? দুই রকম। একটাকে আমরা বলি ডট গুণন। কি বলি? ডট গুণ। ডট গুণন আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণ। কি বলে? স্কেলার গুণন। এই তোমরা কি দেখতে পাও? আচ্ছা, আর এটা হচ্ছে ক্রস গুণন। ক্রস গুণনের আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণন। আচ্ছা সবাই, এই আমাদের এই লেকচারের নাম কি বলতো? ভেক্টর পরিচিতি। আমরা কিন্তু ডিটেলসে যাব না এখন কিছু, আমরা জাস্ট ওভারভিউ নিয়ে যাব। ওভারভিউ বলতে তোমার ভেক্টরের, তোমরা যখন বই খুলবা, বই তো কিনো না এখন কেউ, বই কিনলে দেখবো আমি যা বলছি এগুলোই সব হচ্ছে ফার্স্ট 1-2 পেজে লেখা। ঠিক আছে? আচ্ছা দেখো, ভেক্টর গুণন কয় রকম বলো তো? দুই রকম, একটা হচ্ছে ডট গুণ আর একটা ক্রস গুণ। আচ্ছা, ডট গুণ কি জিনিস, কিভাবে করে, এটা আমরা এখনো জানি না। এই ডট গুণের উপর আমরা 3টা ক্লাস নিব, মানে ডট গুণ পড়াইতে 2 ঘন্টা, মানে 2টা ক্লাস লাগে। বুঝতে পারছো? মানে এটা এমন বড় একটা জিনিস। ক্রস গুণ করাইতে সেম থিং, মানে 2টা ক্লাস লাগে, খুবই বড় একটা জিনিস। তো আমরা আপাতত এখান থেকে কি জেনে রাখবো? আমরা এখান থেকে জেনে রাখবো হচ্ছে ডট গুণে আমরা যেই কাজটা করি, দুইটা ভেক্টরকে আমরা যখন ডট গুণ করি, দুইটা ভেক্টরকে যখন আমরা ডট গুণ করি, তখন এটার অ্যান্সার আসে একটা স্কেলার রাশি। কি আসে? স্কেলার রাশি। আর যখন দুইটা ভেক্টরকে আমরা ক্রস গুণ করি, তখন এটার অ্যান্সার আসে নতুন একটা ভেক্টর। কি আসে? নতুন একটা ভেক্টর। তাহলে বলো তো আমরা এখান থেকে কি শিখতে পারি? আমরা কি এখান থেকে এই জিনিসটা বলতে পারি যে দুইটা ভেক্টরের গুণফল ভেক্টরও হতে পারে, স্কেলারও হতে পারে, কিন্তু এটা কার উপর ডিপেন্ড করে বলো তো? আমরা কোন পদ্ধতিতে গুণ করতেছি তার উপর। তার মানে আমরা কি লিখবো বলো তো? দুইটা ভেক্টরের গুণফল কি হতে পারে? স্কেলারও হতে পারে, আবার নতুন একটা ভেক্টরও হতে পারে। এটা কার উপর নির্ভর করে? গুণন পদ্ধতির উপর। গুণন পদ্ধতিটা কি কি বলতো? ডট গুণ, ক্রস গুণ। ডট গুণ করলে কি হয়? দুইটা ভেক্টরকে ডট গুণ করলে একটা স্কেলার রাশি আসে অ্যান্সারে, আর দুইটা ভেক্টর রাশিকে ক্রস গুণ করলে অ্যান্সার কি আসে? একটা নতুন একটা ভেক্টর আসে। কিভাবে ডট গুণ ক্রস গুণ করে জানি না, জানবো। ঠিক আছে? আচ্ছা, এই সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এই পর্যন্ত গেল। তা আমরা সোফার অনেক কিছুই দেখলাম। আচ্ছা, এবার আমরা দেখব কতিপয় ভেক্টর। এই জায়গায় স্লাইড থাকলে খুব ভালো হইতো। করব হচ্ছে সবার আগে শুরু করব এইটা থেকে। দেখো সদৃশ ভেক্টর। দেখো সবাই মনোযোগ দেখো, খুবই ইজি জিনিস ভাই, পড়া ক্লাসেই হয়ে যাবে, জাস্ট খালি বুঝো, বুঝা যাও, আর কোনো কাজ নাই। ঠিক আছে? এগুলো দেখো শুধু এমসিকিউ তে আসে। হ্যাঁ আস। আচ্ছা, এই দেখো সদৃশ ভেক্টর কি? সদৃশ ভেক্টর হচ্ছে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর। ঠিক আছে? এটা একটা বিশাল কোশ্চেন মার্ক। সমজাতীয় ভেক্টর কি? তোমরা কি বলতে পারবা সমজাতীয় ভেক্টর কি?
আমি তোমাদেরকে বললাম তুমি 20 নিউটন আর 2 মিটার পার সেকেন্ড যোগ করো, পারবা? পারবা? 20 নিউটন আর 2 মিটার পার সেকেন্ড কি যোগ করা সম্ভব? আমি যদি বলি 5 মিটার পার সেকেন্ড আর 2 মিটার পার সেকেন্ড যোগ করো, সম্ভব? 10 নিউটন আর 3 নিউটন যোগ করো, সম্ভব? এরা হচ্ছে সমজাতীয়, বুঝছো? মানে সেম কোয়ান্টিটির ভেক্টর হইতে হবে, বুঝতে পারছো? যদি বলের ভেক্টর হয় দুইটাই বল, যদি বেগের ভেক্টর হয় দুইটাই বেগ, বুঝতে পারছো? তার মানে সমজাতীয় ভেক্টর মানে তো আমরা কি দেখলাম, দুইটা ভেক্টরের কোয়ালিটি সেমই হইতে হবে, দুইটাই বল হইতে হবে, দুইটাই বেগ হইতে হবে, দুইটাই ত্বরণ হইতে পারে, হোয়াটএভার ইট ইজ। তো দেখো কি বলছে, যদি এদের দিক একই দিকে থাকে তারা পরস্পরের সদিশ ভেক্টর। দেখো সবাই একটু দেখো এখানে কি বলতে চাইছে, খুবই সিম্পল জিনিস। ভাই কি হইলো? আচ্ছা, তো দেখো খুবই সিম্পল জিনিস। ধরো এই একটা ভেক্টর, হ্যাঁ, এই একটা ভেক্টর, আরেকটা ভেক্টর আমরা ধরি এই রকম। দেখো তো এই দুইটা ভেক্টর কি মান সমান? দুইটা ভেক্টর কি মান সমান? সমান না কিন্তু। ধরো এইটার মান হচ্ছে লেটে সাপোজ 5 একক, আর এটার মান ধরো কথার কথা 8 একক, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই দুইটা ভেক্টর মধ্যে একটা মিল আছে, সেটা কি মিল বলো তো? দুইটা একই দিকে। তার মানে দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে তাহলে ওই দুইটা ভেক্টরকে আমরা কি বলবো বলো তো? সদিশ ভেক্টর। কিন্তু ঝামেলা আছে, এরা অবশ্যই কি হইতে হবে? সমজাতীয়। এখন ধরো এই ভেক্টরটা বেগের আর এটা হচ্ছে বলের, এটা কি সমজাতীয় হবে? হবে? হবে না। তার মানে দুইটাই বেগের হইতে হবে, নাহলে দুইটাই বলের হইতে হবে। ক্লিয়ার? তার মানে তার মানে সদিশ ভেক্টর আমরা কাকে বলবো বলো তো? দুইটা কন্ডিশন, অনলি দুইটা। কি? দুইটা সমজাতীয় ভেক্টর হইতে হবে, আর কি হইতে হবে বলো তো? এদের দিক একই দিকে হইতে হবে, তাহলে ভেক্টর দুইটাকে আমরা কি বলবো? সদিশ ভেক্টর। আচ্ছা, এখন তোমরা আমার আরেকটা জিনিস অ্যান্সার দাও, দেখি তোমরা পারো কিনা। এইটার মানও হচ্ছে 8 নিউটন, হ্যাঁ, এটার মানও হচ্ছে ধরো 8 ইউনিট। ইউনিট মানে একক, এটা যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, এবার বলো তো এই দুটা কি সদৃশ হবে? হবে কিন্তু। মান একই হইলেই সদৃশ। এখন দিক একই হইলেই সদৃশ, মান সমান হোক না হোক এটা দেখা দরকার নাই। তাহলে এটা যদি বুঝি আমরা, এক চান্সে আরেকটা জিনিস বুঝে যেতে পারবো, সেটা হচ্ছে এই যে সমান ভেক্টর। এবার দেখো আমরা এটা এক চান্সে বুঝে যেতে পারবো, দুইটা ভেক্টরের মান সমান এবং দিক একই দিকে হলে তারা একটি অপরটির সমান ভেক্টর। তার মানে আমি আগের চিত্রে, আগের স্লাইডে যে দুইটা চিত্র আঁকছিলাম, এটা কি বলতো? সমান ভেক্টর। কেন? মানও সেম ছিল, দিকও সেম। তাহলে আমি দুইটা সমান ভেক্টর আঁকি। দেখো ধরো কথার কথা আমি দুইটা বলের ভেক্টর রাখবো, এই একটা আর এই একটা, ঠিক আছে? তো এইটার মান হচ্ছে, এটার মানও হচ্ছে 2 নিউটন, এটার মানও হচ্ছে কি 2 নিউটন। তার মানে এদের কি মান সেম কি সেম না? মানও সেম, দিকও একই দিকে, তাইলে ভেক্টর দুইটাকে আমরা কি বলবো বলতো? সমান ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি তোমরা বলতে পারো কিনা, এই দুইটা ভেক্টর কি ভেক্টর? সমান ভেক্টর। এই দুইটা ভেক্টরকে কি আমরা সদৃশ ভেক্টর বলতে পারি? বলতে পারি? বলতে পারি কিনা? তার মানে সমান ভেক্টর হইতে হলে শর্ত কয়টা? দুইটা। মান সমান হইতে হবে, দিক একই হইতে হবে। কিন্তু সদৃশ ভেক্টর শর্ত কয়টা? একটা। এটারও সমজাতীয়, এটা আপাতত মেইন ইস্যু না। দিক একই হইলে কি দুইটা সদৃশ, দিক একই হইলে কি সদৃশ। তোমরা কি বুঝতে পারছো? তার মানে আমরা কি এটা বলতে পারি সব সমান ভেক্টর সদৃশ ভেক্টর? কিন্তু সব সদৃশ ভেক্টর সমান ভেক্টর হবে? হবে? হবে না। তার মানে এটা সবাই লেখো, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, ঠিক আছে? কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ভেক্টরটার নাম দিলাম আমি এ, আর এই ভেক্টরটার নাম দিলাম বি। যদি দুইটা ভেক্টর সমান হয় তাহলে ওই দুইটা ভেক্টরকে আমি এভাবে লিখতে পারি, দেখো এ ইকুয়াল টু বি। ভাই যদি দুইটা ভেক্টরকে তুমি এভাবে ইকুয়াল দিয়ে লেখো, এটার মানে হচ্ছে দুইটা ভেক্টরের মানও সেম, দিকও সেম। তোমরা কি বুঝছো কি বলছি? আচ্ছা, এরপরে আমরা যাই
সমরেখ ভেক্টর স্বাধীন ভাই স্লাইডার কই ওই যে আচ্ছা এটা হয়তো কোথাও আছে আমি পাইতেছি না যাই হোক আমরা এটা ওটা একসাথে শিখি দেখো এটা পরে শিখতেছি হ্যাঁ বিপরীত ভেক্টর আমরা আরেকটা ভেক্টর শিখবো সেটা হচ্ছে বিসদৃশ ভেক্টর কি শিখবো বলো তো বিসদৃশ ভেক্টর ঠিক আছে আচ্ছা দেখো ভাই আমি জাস্ট এক্সাম্পল দিব তোমরা নিজেরাই বলবো এটা সংজ্ঞা কি হবে ঠিক আছে যেমন ধরো আমি একটা ভেক্টর রাখলাম একটা হচ্ছে এইরকম ঠিক আছে আরেকটা হচ্ছে এই রকম আচ্ছা এবার বলো তো এই দুটো ভেক্টরের মধ্যে মিল কোথায় কোনো মিল আছে কোনো মিল নাই কিন্তু এই দুইটা ভেক্টর হচ্ছে কি ভেক্টর বিসদৃশ ভেক্টর এটা কি কি লেখা যায় বলো তো সংজ্ঞায় মান সমান হোক না হোক এটা আমার দেখার বিষয় না দিক একে অপরের বিপরীত দিক কি হবে বলতো একে অপরের বিপরীত মানে দেখো এখানে এই যে আমি এ ভেক্টরটা আঁকছি আর এখানে কি ভেক্টর আঁকছি বি এখানে বি ভেক্টর কি এর ঠিক বিপরীত দিকে আছে না তার মানে দুইটা সমজাতীয় ভেক্টরের যদি দিক একে অপরের বিপরীত হয় তাহলে আমরা এটাকে কি বলবো বলতো বিসদৃশ ভেক্টর এখানে এমন কোনো শর্ত নাই যে মান সমান হইতে হবে তাহলে সদৃশ ভেক্টর কি ছিল বলতো দুইটা সমজাতীয় ভেক্টরের দিক কি হতে হবে একই দিকে আর বিসদৃশ ভেক্টর কি হবে বলতো দুইটা সমজাতীয় ভেক্টরের দিক একে অপরের বিপরীত হতে হবে বিপরীত মানে নাকি একে অপরের বিপরীত এটার বিপরীত এটা এটার বিপরীত এইটা বুঝতে পারছো কি বলছি আচ্ছা তাহলে এই ধরনের ভেক্টরকে আমরা কি বলবো বিসদৃশ ভেক্টর আচ্ছা আর সমান ভেক্টর কি ছিল দুইটা ভেক্টরের দিক একই দিকে এবং মান সমান আচ্ছা এবার আমরা দেখি বিপরীত ভেক্টর সবাই মনোযোগ দাও এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর তোমরা আমারে বলবা যে আমরা এখানে কি দেখতে পাইতেছি মান সমান কিন্তু দিক বিপরীত এটাও ধরো 5 এটাও 5 এই ভেক্টরটা এ এই ভেক্টরটা হচ্ছে কি বি তার মানে মান সমান কিন্তু দিক বিপরীত তাহলে এই দুইটা ভেক্টরকে আমরা কি বলতে পারি পরস্পরের বিপরীত ভেক্টর সবাই আমারে বলো তো আমরা কি এটা লিখতে পারি কিনা a ইকুয়াল টু মাইনাস বি লেখা যায় কেন লেখা যায় বলো তো মান তো সমান মাইনাস বি মানে কি বি ভেক্টরটার দিক আমি ঘুরা দিব আমি যদি দিক ঘুরা দিই তাহলে এটা আবার এ ভেক্টর হয়ে যেতেছে না কারণ মান তো একই আবার উল্টা জিনিস কি লেখা যায় কিনা বলো তো বি ইকুয়াল টু মাইনাস এ কেন লেখা যায় বলো তো কারণ এ কে যদি আমি ঘুরা দিই মাইনাস এ মানে কি এর দিকটাকে উল্টা করে দিব না রিভার্স করে দিব মান তো 5ই আছে এবং দিক বি এর সাথে অ্যালাইন করে গেছে তার মানে এটা আবার কি হয়ে যাবে বি ভেক্টর হয়ে যাবে না তোমরা কি বুঝতে পারছো কি বলছি আচ্ছা তাইলে এবার তোমরা আমারে বলো এই দুইটা ভেক্টর কি ভেক্টর বিপরীত ভেক্টর আবার এই দুইটাকে কি এটা বলা যায় বিসদৃশ বিসদৃশ বলা যায় কেন বিসদৃশের শর্ত কি পড়ছিলাম জাস্ট দিক বিপরীত হলে বিসদৃশ দিক বিপরীত হয়েছে না হয়েছে কি হয় নাই তার মানে দিক বিপরীত যেহেতু হয়েছে আবার মান সমান এ বলো তো দুইটা ভেক্টর কি বিসদৃশ হওয়ার জন্য মান সমান হইতে হবে হইতে পারে না হইতে পারে কোনো সমস্যা নাই এই সবাই কি বুঝতে পারছো কি বলছি আচ্ছা এবার আসি আমরা কয়েকটা আচ্ছা আমরা এবার দেখবো স্বাধীন ভেক্টর মুক্ত ভেক্টর বা স্বাধীন ভেক্টর আচ্ছা আচ্ছা দেখো প্রত্যেকটা সংজ্ঞা আমরা যে যত যত সংজ্ঞা পড়লাম এগুলা কি মুখস্থ করা বেশি ইফেক্টিভ নাকি আমরা এক্সাম্পল গুলো মনে রাখা ইফেক্টিভ বলো তো জাস্ট চিত্রগুলো দেখে সব লেখা যায় না শুধু চিত্রগুলো দেখে কি লেখা যায় সবই লেখা যায় তাই না এখন দেখো আমি এই স্বাধীন ভেক্টর একটা এক্সাম্পল দেই তোমরা জাস্ট বলবা যে কি সম্ভব আমি তোমাদেরকে এমন একটা ভেক্টর বললাম যেটার নাম হচ্ছে পূর্ব দিকে 5 নিউটন কি বলছি পূর্ব দিকে 5 নিউটন পূর্ব দিক কোনটা বলো তো বোর্ডের দিকে তাকাইলে উত্তর কই উপরে আচ্ছা আগেটা শিখা নেই এগুলো তোমরা 9 10 আমি তোমাদের শিখাইছি যারা ক্লাস করছিল উত্তর কই উপরে দক্ষিণ কই নিচে পূর্ব কই ওই পূর্ব ডানে পশ্চিম কই বামে তাই না আচ্ছা তাহলে পূর্ব দিক মানে কোনটা এক কথা এইটা
আচ্ছা এবার আমি লিখছি কি বলতো, পূর্ব দিকে 5 নিউটন। এখন এই পূর্ব দিকের 5 নিউটন আমরা কি চাইলে এভাবে লিখতে পারি? দেখো তো, পূর্ব দিকে 5 নিউটন চাইলে এভাবে লেখা যায়? এই লেখা যায়? আচ্ছা চাইলে এভাবে লেখা যায়? দেখো তো, এই চাইলে এদিক থেকে লেখা যায়? লেখা যায় না? একটু বড় ছোট হয়ে গেছে, ফ্রি হ্যান্ডে আঁকছি তো। আচ্ছা এদিক থেকে লেখা যায়? দেখো তো প্রত্যেকটার মানই কত? 5। প্রত্যেকটার মান কত? 5। প্রত্যেকটার দিক কোন দিকে? পূর্ব দিকে। তার মানে এরা সবাই কি বলতো পূর্ব দিকে 5 নিউটন না? পূর্ব দিকে 5 নিউটন না? আমি এই ভেক্টরটা চাইলে এখান থেকে আঁকতে পারি না? চাইলে এখান থেকে আঁকতে পারি না? চাইলে এখান থেকে আঁকতে পারি না? আঁকতে পারি কিনা? তাই না? তার মানে আমরা বলতে পারি এই যে আমি যে ভেক্টরটা বাংলায় লিখলাম সেটার আদিবিন্দু নির্দিষ্ট করা নাই। বলা যায় আদিবিন্দু মানে কি বলতো? ভেক্টর যেখান থেকে শুরু হয়। এখন আমি বলছি কি পূর্ব দিকে 5 নিউটন। কি যে হইতাছে, পূর্ব দিকে 5 নিউটন। তাহলে পূর্ব দিকে 5 নিউটন যদি হয়, পূর্ব দিক কোন দিক? ডান দিক না? ডান দিকে 5 নিউটন। তুমি ভেক্টরটাকে চাইলে এখান থেকে শুরু করতে পারো, এখান থেকে শুরু করতে পারো, এখান থেকে শুরু করতে পারো, এখান থেকে শুরু করতে পারো। তার মানে যে সকল ভেক্টরের আদিবিন্দু নির্দিষ্ট নয় তাকে আমরা কি বলি বলতো? মুক্ত বা স্বাধীন ভেক্টর। তোমরা কি বুঝতে পারছো কি বলছি? সবাই কি ক্লিয়ার? আদিবিন্দু নির্দিষ্ট নয় মানে কি বুঝাইছে? এই ভেক্টরটাকে তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে শুরু করতে পারবা, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে শুরু করতে পারবা। তোমরা কি বুঝতে পারছো? শিওর? আচ্ছা ফাইন। তো আমরা সীমাবদ্ধ ভেক্টর বুঝার আগে যে জিনিসগুলো বুঝলে তোমাদের একটা শিখলে আরেকটা শিখা হয়ে যাবে, আমি ওই সিরিয়ালে যেতেছি। হ্যাঁ আচ্ছা এবার আমরা শিখবো অবস্থান ভেক্টর। এটার সাথে কি তোমরা পরিচিত? হ্যাঁ অবস্থান ভেক্টর। আচ্ছা অবস্থান ভেক্টর বুঝার আগে প্রসঙ্গ কাঠামো বুঝতে হবে। কি বুঝতে হবে? প্রসঙ্গ কাঠামো। ধরো আমি ক্যামেরার দিকে যাব। এখন ক্যামেরার দিকে যদি আমি যেতে চাই, আমি বলতে পারি আমি আগে সোজা যাব 3 স্টেপ, বলা যায় না? তারপর ডান দিকে যাব 5 স্টেপ, তাহলে আমি ক্যামেরারে খুঁজে পাবো, তাই না? এখন বলো তাহলে মূলবিন্দু কোনটা? যেখান থেকে যাত্রা শুরু করছি সেটা কি মূলবিন্দু। আমি যেখান থেকে যাত্রা স্টার্ট করবো তাহলে এটা কি মূলবিন্দু। এবার সোজা যাবো কয় স্টেপ? 3 স্টেপ। তারপর ডান দিকে যাবো কয় স্টেপ? 5 স্টেপ। তাহলে আমি কারে খুঁজে পাবো? ক্যামেরায় খুঁজে পাবো। তার মানে আমরা খুঁজতেছি কাকে? ক্যামেরাকে। একটা কাঠামো চিন্তা করছি, সেই কাঠামোটা স্টার্ট হচ্ছে থেকে মূলবিন্দু থেকে। মূলবিন্দু কই? মূলবিন্দু কোনটা? যেখানে আমি যাত্রা শুরু করছি, তাই না? আচ্ছা এবার সবাই দেখো, আমি যদি এই পুরা ঘটনাটাকে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস দিয়ে ব্যাখ্যা করি, ঘটনাটাকে আরো সিম্পল হয়ে যায় না? এই এক্স এক্সিস ওয়াই এক্সিস চিনো তো? হ্যাঁ এই চিনো? এটা কি এক্স এক্সিস আর এটা কি ওয়াই। এবার দেখো তো আমি ক্যামেরার অবস্থানটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি কিনা। ফার্স্টে এক্স অক্ষ বরাবর 2 স্টেপ, এটা কি ওয়াই অক্ষ বরাবর 5 স্টেপ, তাহলে কারে খুঁজে পাবো? ক্যামেরা। তাহলে দেখো তো পুরো ঘটনাটাকে একটা কাঠামোতে নিয়ে আসছি, সেই কাঠামোটা কি বলছি? এক্স আর ওয়াই, যেটাকে আমরা বলি দ্বিমাত্রিক কাঠামো। কি বলি? দ্বিমাত্রিক কাঠামো। এগুলো নিয়ে আপাতত টেনশনের কিছু নাই, সামনে আমরা পড়বো ডিটেইলসে। সো একটা জাস্ট বোঝানোর জন্য দেখাইছি। এটা মূলবিন্দু কোনটা বলো তো? এই যে এটা। আর ক্যামেরা আছে কই? এই পি বিন্দুতে। তাহলে ক্যামেরা খোঁজার জন্য আমি ফার্স্টে গেলাম কোন দিকে? গেলাম এক্স অক্ষের দিকে গেলাম। কত ঘর গেলাম? 3। তারপরে গেলাম কোন দিকে? ওয়াই অক্ষের দিকে, তাই না? আচ্ছা তাহলে আমি ফার্স্টে এক্স অক্ষের দিকে ও থেকে এ বিন্দুতে আসলাম, তারপর ওয়াই অক্ষের দিকে এ থেকে পি বিন্দুতে গেলাম। তাহলে কি হলো বলো তো? ও থেকে এতে গেছি ফার্স্টে, তারপর এ থেকে পি তে গেছি। তাহলে আমাদের স্মরণ কত হইলো? স্মরণ কত হইলো? ওপি। স্মরণ কি হয়েছে? ওপি হয়েছে না? আচ্ছা ওপি হয়েছে কিনা? আচ্ছা এই যে ওপি ভেক্টরটা সবাই কি দেখতে পাইতেছো? সবাই কি দেখতে পারতেছো? এই ওপি ভেক্টরটাকে বলা হয় অবস্থান ভেক্টর। কি বলা হয়? অবস্থান ভেক্টর। এখন বলো তো এই যে অবস্থান ভেক্টরটার বৈশিষ্ট্য কি? কে বলতে পারবা? দেখো তো এই ওপি এই ভেক্টরটা কি সরাসরি অবস্থান নির্দেশ করতেছে না? কার সাপেক্ষে? ও বিন্দু। ওকে মূল বিন্দু। কার মূল বিন্দু? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু না? তা আমি বলতে পারি এই ওপি ভেক্টরটা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর সরাসরি অবস্থান নির্দেশ করতেছে। এই ভেক্টরটাকে আমরা কি বলবো বলতো? অবস্থান ভেক্টর। তাহলে সঙ্গে আমরা কি বলতে পারি? এগুলো রিডিং না পড়ে বলতো দেখি। প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো কিছুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আমরা কি বলি? অবস্থান ভেক্টর। তোমরা কি বুঝতে পারছো কি বলছি? এখানে কি ওই অবস্থান ভেক্টর হবে? হবে, কারণ আমি কি বস্তুটি খুঁজে পাইছি? পাই নাই। হ্যাঁ অবস্থান ভেক্টর হইতো যদি আমি এখানে কোনো বস্তুকে রাখতাম এবং তারে খুঁজতে যেতাম। তোমরা কি বুঝতে পারছো কি বলছি? কিন্তু বস্তু কই আছে? এই জায়গায় আছে না? তার মানে এখানে অবস্থান ভেক্টর কোনটা বলো তো? ওপি। তার মানে ওপি হচ্ছে কি
ওপি হচ্ছে কার অবস্থান, ওই ক্যামেরার অবস্থান। কার সাপেক্ষে বলো তো? মূলবিন্দু সাপেক্ষে। মূলবিন্দু কার? প্রসঙ্গ কাঠামো। তার মানে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো কিছুর, এটা অন্য কোনো কিছু, আচ্ছা হ্যাঁ লিখতে পারো, অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে আমরা কি বলতে পারি? অবস্থান ভেক্টর। সবাই কি বুঝতে পারছো? শিওর? আচ্ছা এইবার দেখো, এই যে আমি এই কারণে সিএলই যাইতেছি, কারণ তোমরা বুঝে একটার সাথে একটা রিলেট করতে পারবা। সীমাবদ্ধ ভেক্টর কোথায়? আচ্ছা এবার এবার তোমরা আমারে বলো, যে সকল ভেক্টরের আদিবিন্দু কোথায় হবে তা স্থির থাকে। আমরা একটা মুক্ত বা স্বাধীন ভেক্টর বললাম না একটু আগে? স্বাধীন ভেক্টর কি ছিল বলো তো? আদিবিন্দু কই হবে আমরা জানি না। জানি না বলতে যেখান থেকে ইচ্ছা আমি ভেক্টরটাকে স্টার্ট করতে পারবো, তাই না? এবার আমি এমন একটা ভেক্টরের কথা বলতেছি যেটা আদিবিন্দু কোথায় হবে তা স্থির করা, মানে নির্দিষ্ট করা। তাইলে তোমরা আমারে বলো তো, আমরা যে এতক্ষণ ক্যামেরারে খুঁজলাম, সেই ক্যামেরার অবস্থান ভেক্টর কোনটা ছিল? এই যে ওপি ছিল না? ওপি ছিল কিনা? এবার এই অবস্থান ভেক্টর আমি যদি বলি ক্যামেরার অবস্থান ভেক্টর কোনটা, তুমি বললা, অ্যান্সার দিলাম আরে ভাই ওপি। কি অবস্থান ভেক্টর কি? ওপি। এখন এটাকে তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে শুরু করতে পারবা? পারবা? পারবো না। কেন পারবো না বলো তো? অবস্থান ভেক্টর কি কোত্থেকে শুরু করতে হবে ভাই? মূলবিন্দু থেকে শুরু করতে হবে, কারণ অবস্থান বের করতেছি কার সাপেক্ষে? মূলবিন্দু সাপেক্ষে, তাই না? তার মানে মূলবিন্দু থেকে কি করতে হবে? স্টার্ট করতে হবে। তার মানে দেখো তোর আদিবিন্দু কোন জায়গায় তা কি করা? নির্দিষ্ট করা না? আদিবিন্দুকে আমি ইচ্ছা মতো সুইচ করতে পারবো? পারবো না। তার মানে এই সকল ভেক্টরকে আমরা কি বলবো? সীমাবদ্ধ ভেক্টর। এটা কার উল্টা বলো তো? মুক্ত ভেক্টর বা স্বাধীন ভেক্টরের উল্টা। সবাই কি বুঝতে পারছো কি বলছি? সবাই ক্লিয়ার? আচ্ছা, আজকে ভাই অনেক টেকনিক্যাল ইস্যুস ছিল, ঠিক আছে? এই কারণে যতদূর আগানোর কথা ততদূর আগানো হয় নাই, ঠিক আছে? দেখো আমাদের মোটামুটি ম্যাথমেটিক্যাল পড়ালেখা শুরু হবে এইখান থেকে, মানে এই স্লাইড থেকে, ঠিক আছে? এইখান স্লাইড থেকে আমার ম্যাথমেটিক্যাল জিনিসপত্র শুরু, মানে খুব বেশি ম্যাথমেটিক্যাল আসলে। আর এর আগ পর্যন্ত যা যা আছে সব একটু থিওরিটিক্যাল। আর ভাবছিলাম এগুলো আজকে শেষ করে দিব, সময় অনেক হয়ে গেছে। হ্যাঁ, সো এতক্ষণ টিল নাও যা যা বললাম তোমরা কি বুঝতে পারছো এগুলা? হ্যাঁ, আচ্ছা নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে, তখন আমরা এগুলা আর কুইক শেষ করে ফেলবো। হ্যাঁ, খুবই ইজি।